আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনান আলী খান, সহকারী শিক্ষক বিজ্ঞান। তোমাদের সাথে আজকে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়। তো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে অধ্যায় 3। এই 3 নম্বর অধ্যায় দেখো, জীবনের জন্য পানি। এই অধ্যায়ের উপর আজকে প্রথম ক্লাস, তবে মোট ক্লাস সংখ্যা হবে 18। আজকে 18 নম্বর ক্লাস বিজ্ঞান বিষয়ের উপরে। তো এই ক্লাসে তোমাদের আমি আলোচনা করব অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে। তো তোমাদের যেহেতু এই অধ্যায়ের আলোচনাগুলো আমাদের বন্ধের আগে যেহেতু ক্লাসে আলোচনা হয়েছে, সেই কারণে তোমাদেরকে শুধু অনুশীলনের প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই আলোচনাটা 3টি ক্লাসে বিভক্ত করা হয়েছে। আজকে প্রথম ক্লাস। তো আসো যে আজকে আমরা যে বিষয়গুলো, যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন, যেটা তোমাদের শুরুতেই আছে, এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো এই যে তোমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন, দেখো এখানে তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর কত, 24। এই 24 পৃষ্ঠায় তোমাদের এটা আলোচনা হয়েছে। এবং প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? তো অপশানগুলো ভালো করে খেয়াল করো। পানি, মাটি, আলো নাকি বায়ু? তো এখানে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। সঠিক উত্তর হবে কি? পানি, তাই না? পানি হবে সঠিক উত্তর। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 2, কোনটি পানি দূষণের কারণ? কোনটি পানি দূষণের কারণ? ধোঁয়া, উচ্চ শব্দ, হর্ন বাজানো নাকি নর্দমার বর্জ্য? তো পানি দূষণের জন্য কোনটি দায়ী? অপশানগুলো থেকে তোমরা সঠিক অপশানটা কি বেছে নিতে পারবে আশা করি। তো তারপর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার ঘ হবে নর্দমার বর্জ্য। এরপরে আসো পরের যে কোশ্চেনটা, 3 নম্বর, পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? তোমরা জানো যে পানি তোমার বিশুদ্ধকরণের বেশ কিছু প্রক্রিয়া আছে। তো এখানে বলছে যে বালি, কাদা এগুলো যদি থাকে পানির ভিতরে, তাহলে তুমি কি প্রক্রিয়া এটাকে কি করতে পারো? সরাতে পারো। ছাঁকন, থিতানো, ফুটানো নাকি ঘনীভবন? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অনেকেই পারো। এটা সঠিক উত্তর হবে হচ্ছে থিতানো। এই হচ্ছে তোমার কি এই সঠিক কি উত্তরের টিক চিহ্ন দেওয়া, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তর। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের অনুশীলনীতে আছে হচ্ছে মোট 5টি আছে। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কী হবে দেখো, তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি। আমি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করছি। নাম্বার 1 কী আছে দেখো, পানিচক্র কি? পানিচক্র সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে। যদি তুমি সংক্ষেপে এর উত্তর করো তাহলে এরকম হবে, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। এবং পানিচক্র কিন্তু অনেক প্রয়োজনীয় একটা বিষয়, তোমরা সবাই জানো। আচ্ছা, এরপরে কোশ্চেন যাই। নাম্বার 2-এ দেখো লেখা আছে, পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দাও। পানি দূষণ বিভিন্নভাবে কি করা যায়? প্রতিরোধ করা যায়। তো তোমাদের বইয়ের আলোকে এর উত্তর যদি আমরা করি তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো 1 নম্বর ক, কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো। কীটনাশক, রাসায়নিক সার বেশি বেশি ব্যবহার করলে কি হয়? পানি দূষণ হয়। কাজেই এটা পরিমিত ব্যবহার করতে হবে এবং এটা পানির সাথে যেন না মিশে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। এরপরে 2, রান্নাঘরের ময়লা, টয়লেটের বর্জ্য, তেল ইত্যাদি নিষ্কাশন নালায় না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। আমরা অনেক সময় ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে দিই, এবং বিশেষ করে তোমার হচ্ছে যে পানি নিষ্কাশনের যে নালাগুলো আছে সেগুলোতে ফেলি। তো এগুলো তো ফেলা যাবে না। ময়লা, টয়লেটের বর্জ্য, তেল এগুলো পানি নিষ্কাশন নালায় না ফেলে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ডাস্টবিনে ফেলতে হবে। ফেললে আমরা কী করতে পারি? পানি দূষণ রোধ করতে পারি। এরপরে
3 নাম্বার গ দেখো কি লেখা আছে, পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা। পুকুর, নদী, হ্রদ, সাগর এগুলো সবই কিন্তু পানির উৎস, এখানে পানি থাকে এবং এই পানিগুলো কিন্তু দূষিত করা যাবে না। আর দূষিত না করতে চাইলে কী করতে হবে, এগুলোতে ময়লা আবর্জনা ফেলা যাবে না কোনোভাবেই। ময়লা আবর্জনা না ফেললে এগুলো কি তোমার দূষিত হবে না, অর্থাৎ পানি দূষণ আমরা এভাবে কী করতে পারি, প্রতিরোধ করতে পারি। এরপরে আসা যাক পরের কোশ্চেনে, নাম্বার 3, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লিখো। আমরা নিরাপদ পানি কীভাবে করতে পারি, যে পানিগুলো অনিরাপদ অর্থাৎ অবিশুদ্ধ সেগুলোকে কীভাবে বিশুদ্ধ করা যায়, কী প্রক্রিয়ায়, সেগুলোর কথাই বলা হচ্ছে। তোমাদের বইয়ে এটা আলোচনা হয়েছে। তো দেখো শুধু তোমাদের এই প্রক্রিয়ার নামগুলো লিখলেই চলবে। তো প্রথমে দেখো আছে অনিরাপদ, উত্তর হবে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় নিম্নরূপ। নাম্বার 1, ছাঁকন। ছাঁকন সম্পর্কে তোমার ধারণা আছে। তারপরে কি থিতানো, এরপরে তোমার হবে ফুটানো এবং সর্বশেষে কি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ, এভাবে তোমার যে প্রক্রিয়াগুলো বললাম 4টা প্রক্রিয়া লিখলেই হবে। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে 4 নাম্বারটা সেটাতে চলে যাচ্ছে। 4 নাম্বার প্রশ্ন এরকম আছে, বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? বৃষ্টির পরে পানি তোমরা জমে থাকতে দেখেছো, আবার সেগুলো কিন্তু কি আবার অদৃশ্য হতে দেখেছো। এটা কি হয় দেখো, বৃষ্টির পর বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয়, মাটি দ্বারা শোষিত হয়ে নিচে চলে যায় অথবা নদীতে গড়িয়ে পড়ে। এরকম দুইটার যে কোনো একটা হতে পারে, তো দুইটাও একসাথে হবে। এখন দেখো মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। যে মাটিটা দ্বারা শোষিত হয় যে পানিটা, সেই পানিটা কী হয় একদম গভীরে যায়, মাটির গভীরে গিয়ে ভূগর্ভস্থ পানি হিসেবে কী হয়ে যায়, জমা হয়ে যায় এবং ওটা আবার একদম ফিল্টার হয়ে যায়, তোমার বিশুদ্ধ হয়ে যায় এবং ওই পানিটা কিন্তু আবার নলকূপের সাহায্যে তুলে আমরা কি করতে পারি, পান করতে পারি। এই হচ্ছে তোমার কি 4 নম্বর প্রশ্নের উত্তর হবে, যা আমি লিখে রেখেছি, এটুকু লিখলে চলবে। এরপরে খুব ছোট একটা প্রশ্ন আছে, দেখো সবাই তোমরা জানো 5 নম্বর, পানির 3টি অবস্থা কি কি? আমরা তো জানি যে পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং কি বায়বীয়। এবং পানির ক্ষেত্রে যে কঠিন, তরল, বায়বীয় এগুলোর আমরা কি নামে ডাকি, তাই না? পানিটাকে যদি আমরা বলি যে কঠিন অবস্থায় আছে পানি, তাহলে সেটাকে আমরা কী বলি, বরফ, ঠিক আছে? এবং যদি সেটা তরল রূপে থাকে, তাহলে পানি তরল রূপে থাকলে আমরা সরাসরি তাকে কী বলি, পানি বলি। এবং যদি সেটা কি হয়, বাষ্প হয়ে যায়, তখন ওটার নাম হয় জলীয় বাষ্প। এভাবে পানির 3টি অবস্থা আমরা বলতে পারি, বরফ, পানি এবং জলীয় বাষ্প। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে। তোমাদের মানে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় প্রতি তোমার হচ্ছে ধারাবাহিকভাবে, সে হোমওয়ার্ক হিসেবে আজকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 18 নম্বর হোমওয়ার্ক হবে। সেটা আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর যে 2 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 লেখা, 2 নম্বর প্রশ্নটার তোমরা উত্তরটা লিখবা যে পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দাও। এটা হচ্ছে তোমাদের কি থাকবে, পরবর্তী তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।